আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি ট্রেনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত পর্বে দেখেছিলাম কনভার্ট টু স্মার্ট আর্ট পর্যন্ত। আজকের পর্বে দেখব ড্রয়িং এবং এডিটিং। ড্রয়িংয়ের আন্ডারে ফার্স্টেই আছে দেখেন শেপ, অর্থাৎ আমি যদি শেপ নিই আমার কোনো স্লাইডে তাহলে এখান থেকে শেপটা নিতে পারবো। এখানে ক্লিক করব, ডাউন অ্যারোতে ক্লিক করার পর দেখেন আপনার রিসেন্টলি ইউজ শেপ, অর্থাৎ তাৎক্ষণিক আমি যে শেপগুলো ইউজ করেছিলাম সেই শেপগুলো এখানে আছে। রেক্টেঙ্গেলস, বেসিক শেপ, সব শেপই এখানে আছে। যে শেপটা আপনার প্রয়োজন সেই শেপের উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন এবং যেখানে প্রয়োজন আমি এই নিউ স্লাইডে চলে আসলাম। তারপর এখানে আমি শেপটা চুজ করে নিব এবং যেখানে প্রয়োজন সেখানে এই যে দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসছে। তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে থাকবেন, ছাড়বেন না। এভাবে আপনি ড্রটা করে নেবেন, অর্থাৎ আপনার যেখানে শেপটা দরকার সেখানে ড্রটা করে নেবেন। ড্র করে নেওয়ার পর আপনি চাইলে এই শেপটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে মুভ করাতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। বুঝতে পারছি, যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন। শেপটাকে ডিলিট করতে হলে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি। তো এখান থেকেই আমি শেপটা নিতে পারবো। যে শেপটি প্রয়োজন সেই শেপটা এখান থেকে নেবেন চুজ করে এবং ড্র করে দেবেন। শেপ দ্বারা আমরা কি করতে পারি? শেপ দ্বারা বিভিন্ন কিছু ডিজাইন আমরা করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কাজগুলো দেখব এবং পরবর্তীতে কোনো একটা ক্লাসে দেখে নেব কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে লোগো ডিজাইন করতে পারি শেপ দ্বারা, কিভাবে কভার পেজ ডিজাইন করতে পারি শেপ দ্বারা, কিভাবে নতুন একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি শেপ দ্বারা। এই শেপটা আপনারা এখান থেকেও পাবেন, অথবা আমি ডিলিট করে দিলাম। যদি ইনসার্টে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করার পর লেখা আছে দেখেন শেপ, এখানে ক্লিক করলেও এই একই অপশনই আপনারা পাবেন, ঠিক আছে। আপনি যে কোনো একভাবে শেপগুলো নেবেন। শেপ নেওয়ার পর দেখেন ফরম্যাট নামের একটা মেনু বার চলে আসছে। ফরম্যাট মেনু বারে দেখেন অনেকগুলো অপশানে কাজ আছে, যেরকম ইনসার্ট শেপ, শেপ স্টাইল, অর্ডার স্টাইল, অ্যারেঞ্জ, সাইজ, অনেকগুলোর কাজ আছে, ঠিক আছে। তো আমি যখন ইনসার্ট থেকে শেপটা নিব তখন এই সম্পর্কে বিস্তৃত ধারণা দিব, ঠিক আছে। আজকে আমরা শুধুমাত্র হোম ট্যাবটা শেষ করার চেষ্টা করব, হোম ট্যাবের আন্ডারে যেগুলো আছে সেগুলো দেখে, ঠিক আছে। ওকে, এটা আমি ডিলিট করে দিলাম। তো এইভাবে আমরা শেপটা নিব। বুঝতে পারছি। শেপ নেওয়ার পর এখানে আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে আমরা যে কাজগুলো করতে পারি দেখেন, যদি আমরা একটা জাতীয় পতাকা অঙ্কন করি, দেখেন জাতীয় পতাকা অঙ্কন করতে হলে কী করতে হয়? প্রথমে আমার একটা রেক্টেঙ্গেল শেপ দরকার, ঠিক আছে, এবং এরপর আমার একটা বৃত্ত দরকার, ঠিক আছে, এবং বৃত্তর একটা কালার দরকার। সেই কালারটা দিতে হলে আমরা শেপ, দেখেন লেখা আছে শেপ ফিল, এখানে ক্লিক করব এবং এখানে নিয়ে কালারটা দিয়ে দেবো। শেপ ফিলের আন্ডারে যেগুলো আছে সেগুলো শেপের ভিতরে অংশের উপর ইফেক্ট ফেলবে, ঠিক আছে। আর এখানে লেখা আছে দেখেন শেপ আউটলাইন, এখানে যে কাজগুলো আছে এটা শেপের বাইরের উপর ইফেক্ট ফেলবে, ঠিক আছে। তো এই শেপের কালার কি? সবুজ হয়ে থাকে, সেই জন্য এই শেপের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে ফার্স্টে এই শেপটাকে সিলেক্ট করতে হবে, তারপর শেপ ফিল্ডে ক্লিক করব এবং যে কালারটা হয় সেই কালারটা আমরা দিয়ে দেবো। এভাবে আমরা জাতীয় পতাকা ড্রয়িং করতে পারি। কিন্তু কোনো ক্ষেত্রে মনে করেন আমরা ফার্স্টে একটা বৃত্ত নিয়েছি, বৃত্তটা অনেক বড় হয়েছে, ছোটো করে নিই। ওকে, ফার্স্টে বৃত্ত নিয়েছি, বৃত্তটার কালারটা দিয়ে নিই এবং পরবর্তী নিয়েছি রেক্টেঙ্গেল। ওকে, রেক্টেঙ্গেল ও কালারটা দিয়ে নেন। এখন যদি আপনি এই বৃত্তটাকে এর উপর রাখেন কিন্তু হবে না, হচ্ছে দেখেন এটা পিছনে চলে গেছে। কোন শেপের পিছনে চলে গেছে? যে শেপে আমরা সামনে থাকা দরকার সেই শেপটা পিছনে চলে গেছে। এখন দেখেন এই শেপটা কি হয়ে গেছে? পিছনে চলে গেছে। কেন পিছনে চলে গেছে? কারণ আমি বৃত্তটা আগে ড্র করেছি এবং রেক্টেঙ্গেলটা পরে ড্র করেছি। তাহলে আমার বৃত্তটা আগে দরকার না পিছনে দরকার? অবশ্যই আগে দরকার। তাহলে আগে নিয়ে আসতে হলে কোথায় ক্লিক করব? অ্যারেঞ্জে ক্লিক করব, লেখা আছে ব্রিং টু ফন্ট। ব্রিং টু ফন্টে ক্লিক করলে দেখেন সামনে চলে আসবে মিডল কর্নার, এবং অ্যারেঞ্জে ক্লিক করে লেখা আছে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে ক্লিক করলে আবার পিছনে চলে যাবে। বুঝতে পারছেন কি? অর্থাৎ ব্রিং টু ফন্টে ক্লিক করলে সামনে আসবে এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করলে পিছনে যাবে। কোন শেপটা যাবে? যে শেপটা আপনার স্লেট আছে। তো এখন দেখেন আমি যদি এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করি তাহলে রেক্টেঙ্গেলটা সামনে দরকার না পিছনে দরকার? অলরেডি সামনে আছে, তাহলে রেক্টেঙ্গেলটা আমার পিছনে দরকার। সেই জন্য অ্যারেঞ্জে ক্লিক করব, কোথায় ক্লিক করব? সেন্ড টু ব্যাকে। তাহলে রেক্টেঙ্গেলটা পিছনে চলে যাবে এবং বৃত্তটার সামনে চলে আসবে, ঠিক আছে। এভাবে আপনি কোনো একটা শেপের
আগে কোনো একটা শেপ নিয়ে আসতে পারবেন বা পিছনেও নিয়ে যেতে পারবেন। এরপর যে কাজটা আছে দেখেন আরও দুইটা কাজ আছে। এটা আছে লেখা আছে ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ফরওয়ার্ড। ব্রিং টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ফরওয়ার্ডের মধ্যে কাজ কি চলুন দেখা যাক। মনে করেন আরেকটা শেপে আমি ড্র করলাম, সাপোজ একটা শেপ ড্র করলাম, এটা একটা যে কোনো কালার দিয়ে দিই শেপ ফিল থেকে। ওকে, এই কালারটাই দিলাম। দেখুন লাস্টে কোন শেপ আছে? এই সবুজ ধরনের রেক্টেঙ্গেল শেপ। তার আগে কোন শেপ আছে? এই বৃত্ত শেপ। এবং তার আগে কোন শেপ আছে? এই শেপটা। ঠিক আছে, তো এই শেপটাকে অর্থাৎ সামনের শেপটাকে যদি একে একে পিছনে নিয়ে যেতে চান, একে একে দেখেন সেন্ড টু ব্যাকে ক্লিক করলে একবারেই সবার পিছনে চলে যাবে। আমি কিছু চাইছি একে একে, অর্থাৎ বৃত্ত দ্বারা পিছনে এবং রেক্টেঙ্গেল অর্থাৎ সবুজ শেপের সামনে। তখন কোথায় ক্লিক করবো? আমি আগে সামনে নিয়ে আসি ফ্রন্ট। তখন কোথায় ক্লিক করবো? লেখা আছে সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করলে একে একে পিছনে যাবে। দেখেন একটার পিছনে গেছে, আরেকটার পিছনে যায়নি কিন্তু, কারণ এটা সর্বলাস্টে ছিল, তারপর ছিল এটা, তার আগে ছিল এটা, তাই না? এখন একটার পিছনে গেছে। এবং যদি আবার একটার পিছনে যেতে চান তাহলে আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড। এভাবে যদি আপনি একটা একটা করে আগে নিয়ে আসতে চান তাহলে কোথায় ক্লিক করবো? অ্যারেঞ্জে ক্লিক করবো, ব্রিং টু ফরওয়ার্ড। আবার যদি আরেকটার আগে নিয়ে যেতে চান তাহলে ব্রিং টু ফরওয়ার্ড। এইভাবে আপনি এক একে করে শেপটাকে পিছনে নিয়ে যেতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ এক একে করে শেপটাকে সামনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এরপর আরও কাজ আছে দেখেন। এরপর কাজ আছে কি গ্রুপ, আনগ্রুপ আর রিগ্রুপ। চলুন এটাও দেখে নেওয়া যাক। তো আমি এখানে আরও দুইটা শেপ নিব। সাপোজ এই শেপটা নিলাম। শেপগুলো একটু ছোট করে নিই, তাহলে আমরা দেখতে বেশি বেটার মনে হবে। দেখুন এখানে কয়টা শেপ আছে দেখেন। এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। এই চারটা শেপ নিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করেছি, জাতীয় পতাকার ডিজাইন। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা মুভ করতে চাই, দেখেন যদি আমরা মুভ করতে চাই, শুধুমাত্র যে শেপটাকে আমরা মুভ করছি শুধুমাত্র সেই শেপটাই মুভ হচ্ছে, বাদ বাকি আর তিনটা শেপ মুভ হচ্ছে না। তখন যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু আপনার সবগুলো মুভ করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো সবগুলো একসাথে মুভ করতে হলে আগে গ্রুপ করতে হবে। গ্রুপ বলতে কি একটা দল। একটা দল কয়জন ব্যক্তি সমন্বিত হয়? একের অধিক ব্যক্তি সমন্বিত হয়। অর্থাৎ যদি আপনি বলেন গ্রুপ স্টাডি করছে, তখন কিন্তু আপনি বলতে পারবেন না একা একা গ্রুপ স্টাডি করছে। গ্রুপ স্টাডি বলতে একের অধিক সেখানে ব্যক্তি আছে, দুই বা ততোধিক ব্যক্তি আছে। ঠিক আছে, ঠিক তেমনভাবে দেখেন অ্যারেঞ্জে যদি আমরা ক্লিক করি, দেখেন গ্রুপটা উজ্জ্বল হয় নাই, অমিট অবস্থায় আছে, অর্থাৎ ধূসর অবস্থায় আছে। গ্রুপের কাজটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমার শেপ স্লেট আছে কয়টা? একটা। যখনই আপনি একের অধিক শেপ সিলেক্ট করে নেবেন তখনই আপনার গ্রুপটা উজ্জ্বল অবস্থায় চলে আসবে। তো একের অধিক শেপ সিলেক্ট করতে হলে ফার্স্টে একটা শেপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল প্রেস করব, তারপর আরেকটা শেপের উপর ক্লিক, তারপর আরেকটা শেপের উপর ক্লিক, তারপর আরেকটা শেপের উপর ক্লিক। এভাবে আমি সব শেপগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অ্যারেঞ্জে ক্লিক করব, তারপর লেখা আছে দেখেন গ্রুপ, এখন উজ্জ্বল হয়ে গেছে। গ্রুপে যদি আপনি ক্লিক করেন দেখেন এই সমন্বিত অর্থাৎ এই চারটা শেপ মিলে আমার একটা শেপে পরিণত হয়ে গেছে এবং এই চারটা শেপ দ্বারা আমার একটা ডিজাইন, সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? এবং যদি আবার একটা মুভ করে যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে গ্রুপ কখন আপনারা করবেন? যখন একের অধিক আপনার শেপ থাকবে, আর একের অধিক শেপ নিয়ে আপনারা যখন কোনো একটা ডিজাইন কমপ্লিট করবেন তখন আপনারা গ্রুপ করে নেবেন, যাতে আমার ডিজাইনটা না নষ্ট হয়ে যায় বা না ভেঙে ভেঙে যায়। ঠিক আছে, এবং যদি পরবর্তীতে আপনি রিয়েলাইজ করেন আপনার গ্রুপটা প্রয়োজন নাই, তখন আপনারা কোথায় ক্লিক করবেন? আবার অ্যারেঞ্জে ক্লিক করবেন, যেখানে গ্রুপ ছিল সেখানে লেখা আছে আনগ্রুপ। আনগ্রুপে ক্লিক করলে আবার গ্রুপটা ভেঙে যাবে। এখন আপনি একে একে সবগুলো আবার মুভ করতে পারেন। ঠিক আছে, আবার যদি আপনি ক্লিক করেন লেখা আছে রিগ্রুপ। রিগ্রুপে ক্লিক করলে আবার পূর্বের নাই এই চারটা গ্রুপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কি অবস্থায় হয়েছে দেখেন, আমি আনগ্রুপ করা অবস্থায় যে শেপটাকে মুভ করেছি অর্থাৎ এডিট করেছি সেই শেপটা সেই অবস্থায় গ্রুপ হয়েছে। তো আমি আনডু করলাম, কন্ট্রোল+Z মাধ্যমে আনডু করলাম এবং সবগুলো সিলেক্ট আছে। তারপর দেখেন আমি অ্যারেঞ্জে ক্লিক করার পর গ্রুপ করতে পারছি, অথবা এই যে এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানেও লেখা আছে গ্রুপ, দেখেন রিগ্রুপ, আনগ্রুপ। তো এইখান থেকে আমি গ্রুপ করে নিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনি গ্রুপ করতে পারবেন। এরপর আছে কুইক স্টাইল, অর্থাৎ মনে করেন এটা একটা কি শেপ, এই শেপের মধ্যে কিন্তু আমি লিখেছি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। এটাকে যদি কোনো একটা কালার দিতে চাই তখন কুইক স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এই শেপের কালার দিতে পারবো আমরা। ঠিক আছে, দেখেন যেইটার উপর যাচ্ছে সেটার কালার কিন্তু আমার শেপের কালারটা হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি এখানেও একটা শেপ নেন, এই ফাঁকা এটা একটা শেপ নিয়ে আমি স্লাইডে, ওকে, এখানেও যদি কালার দিতে চান তাহলে আপনি এখানে থেকে কালারটা দিতে পারবেন। আমি এটাকে ডিকমুভ করে নিয়ে আসি। দেখেন এখানেও যদি আমরা কালার দিতে চাই অর্থাৎ কুইক কালার,
তো আমরা এখান থেকে দিতে পারবো। বুঝতে পারছি? ওকে, এরপর যে কাজটা আছে দেখেন, শেপ ফিল অর্থাৎ ভিতরের অংশের উপর কালার করবে। শেপ ফিলের আরও অনেক বিস্তৃত কাজ আছে, আমি প্রথমেই দেখাচ্ছিলাম। এই কাজগুলো সবগুলো কাজ ফরম্যাটের কাজ। তো আমি যখন ফরম্যাটের ক্লাসটা নিব তখন আপনাদের এই সম্পর্কে পূর্ণাঙ্গ ডিটেলস ধারণা দিয়ে দেব, ঠিক আছে? তো অনুগ্রহ করে আমার শেপের পূর্ণাঙ্গ ক্লাস যেখানে আমরা নিব সেই ক্লাসটা দেখার অনুরোধ রইল আপনাদের, তাহলে এই সম্পর্কিত ডিটেলসে ধারণা পেয়ে যাবেন। আজকের টিউটোরিয়ালটা অনেক বেশি বড় হয়ে যাবে যদি এই সম্পর্কে ডিটেলসে ধারণা দিই, এবং আবার যখন ইনসার্টে নিয়ে ক্লাস করব তখন দেখেন শেপ যদি নিই তখন আবার এই একই অপশানে কাজ করতে হবে আমার ফরম্যাটে। দেখেন এই যে দেখেন শেপ ফিল, এখানে ক্লিক করেন একই অপশানের কাজটা আসবে, এবং শেপ আউটলাইন একই অপশানে কাজটা আসবে, এবং শেপ ইফেক্ট একই অপশানে কাজগুলোই আসবে। তো ওইখানে আমি ডিটেলসে ধারণা দিয়ে দেবো, এবং ওইখানে অ্যাডভান্স কিছু ফিচার আছে। দেখেন লক্ষ্য করে দেখেন এখানে অ্যাডভান্স কিছু ফিচার আছে, তো এগুলো আমি ধারণা দিয়ে দেবো আপনাদের ইনসার্টের শেপের ক্লাসে, ঠিক আছে? ওকে, তো আজকে সিম্পল কিছু ধারণা দিচ্ছি। শেপ ফিল থেকে আমি শেপ কালারটা নিতে পারি, এবং শেপ আউটলাইন থেকে আপনি বাইরের কালারটা নিতে পারবেন। আউটলাইনের দাগ, আউটলাইন বলতে কি বাইরের দাগ, লাইন বলতে কি দাগ, আউট বলতে কি বাইরের। বর্ডার বলতেও একই কাজ, বর্ডার আমরা জানি কি সীমানা বোঝায়, ঠিক আছে? সীমানা হয় শেষ প্রান্তেই, আউটলাইনে হয় শেষ প্রান্তে। আর হোয়াইট থেকে আপনি আউটলাইনের দাগটা চিকন এবং মোটা করতে পারবেন। তো আমি একটু মোটা করলাম যাতে আমি কালারটা বুঝতে পারি, এবং এখান থেকে যদি আপনি আউটলাইন কালারটা দেন, দেখেন আপনি আউটলাইনের কালার দিতে পারবেন। আপনি যে কালারটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন সেই কালারটা আপনার আউটলাইন কালারটা হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, এরপর যে কাজ আছে দেখেন শেপ ইফেক্ট। আপনি যদি এই শেপের কোনো ইফেক্ট দিতে চান, আপনি পিসেট আছে, শ্যাডো আছে, ঠিক আছে? অর্থাৎ ছায়া ধরনের ইফেক্ট করবে, রিফ্লেকশান অর্থাৎ আয়নার মতন একটা ছাটা পড়বে, গ্লো অর্থাৎ চারদিকে গ্লো করবে, ঠিক আছে? সব এজ অর্থাৎ সব ধরনের চারদিকে দেখেন একটা ধূসর অবস্থায় চলবে, অর্থাৎ ফ্যাকাশা হয়ে যাবে এক পর্যায়ে, লাস্টে যে মিশে যাবে এরকম, ঠিক আছে? বিভেল্ট অর্থাৎ চারদিকে রাউন্ড ধরনের শেপটা দেখাবে। 3D ইফেক্ট, এইগুলো বলা হয় 3D ইফেক্ট। আপনি চাইলে ওই 3D ইফেক্টগুলো দিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এভাবে আপনি ইফেক্টগুলো দিয়ে দেখে নেবেন। এই ক্লাসটা আমি আবার ইনসার্টের শেপের ক্লাসে দেখাবো পূর্ণাঙ্গ বিস্তৃত ধারণা সম্পর্কে। ওকে, এরপর যে কাজটা আছে ফাইন, রিফ্লেক্স এবং স্লেট, সেই জন্য আমি লেখার একটা অপশানে চলে আসলাম। এখানে আছে ফাইন অর্থাৎ অনুসন্ধান করা, অর্থাৎ আপনার মনে করেন স্লাইডে অনেক লেখা লিখেছেন, সেই লেখার মধ্যে থেকে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ড আপনি খুঁজতে চাইছেন, তখন কোথায় ক্লিক করবেন? ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর এই যে এখানে লিখে দেবো ফাইন্ড হট লেখা আছে না, এখানে আমি লিখে দেবো কী খুঁজতে চাইছি, ঠিক আছে? সাপোজ আমি খুঁজতে চাইছি রাজশাহী, অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টের মধ্যে থেকে যে ওয়ার্ডটা সার্চ করে বের করতে চান সেই ওয়ার্ডটা আপনি এখানে লিখে দেবেন। অবশ্যই সেই ওয়ার্ডটা আপনার ডকুমেন্টে যেন থাকে, অর্থাৎ আপনার প্রেজেন্টেশনে যেন থাকে, ঠিক আছে? তো রাজশাহী লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন ফাইন্ড নেক্সট, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি একটু সরাই নিয়ে আসলাম, এখানে ক্লিক করেন, দেখেন যেখানে আমার আছে সেখানে ড্র্যাগ করে দেখাচ্ছে না? আবার যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করেন, দেখেন এর পরবর্তীতে যেখানে আছে সেখানে ড্র্যাগ করে দেখাচ্ছে। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করেন, এর পরবর্তীতে যেখানে আছে সেখানে ড্র্যাগ করে দেখাচ্ছে। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করেন, এর পরবর্তীতে যেখানে আছে সেখানে ড্র্যাগ করে দেখাচ্ছে। এভাবে আপনার প্রেজেন্টেশনে অর্থাৎ আপনার ফাইলে যেখানে আপনার এই ওয়ার্ডটা আছে আপনার ড্র্যাগ করে দেখাবে। বুঝতে পারছি? ওকে, এভাবে আপনি খুঁজে নিতে পারেন আপনার কোথায় আপনার ওয়ার্ডটা আছে। এরপর আছে দেখেন রিফ্লেক্স অর্থই আমরা বুঝি পরিবর্তন। মনে করেন আপনার যেখানে রাজশাহী লিখেছেন সেখানে আপনার ঢাকা লেখা প্রয়োজন, বা রিফ্লেক্সটা আমরা কেন করে থাকি, মনে করেন আপনি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আপনি ডকুমেন্টারি তৈরি করেছেন আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে, কিন্তু প্রতিষ্ঠানের নামটা সাপোজ মনে করছেন আপনি ভুল লিখেছেন, তখন আপনি রিফ্লেক্সের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন। বা প্রতিষ্ঠানের নামটাই পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি রিফ্লেক্সের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন। রিফ্লেক্স অর্থ হচ্ছে কি একটার পরিবর্তে আরেকটা। তো আমি রিফ্লেক্স করতে হলে কোথায় ক্লিক করতে হয়, দেখেন রিফ্লেক্সে ক্লিক করব। রিফ্লেক্সে ক্লিক করার পর এখানে লিখবেন কোনটা আপনি রিফ্লেক্স করতে চান সেটা এখানে লিখে দেবেন। সাপোজ আমি রাজশাহীকে রিফ্লেক্স করে ঢাকা করতে চাই, তো তাহলে কি করব, রাজশাহীটা এখানে লিখে দেবো, অর্থাৎ যেটা আমি রিফ্লেক্স করতে চাই সেটা এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর কি রিফ্লেক্স করতে চান, অর্থাৎ রিফ্লেক্স করার পর আপনি কি চান, অর্থাৎ নতুন কি ওয়ার্ড চান সেটা এখানে লিখে দেবেন। যেরকম আমি চাই রাজশাহীর পরিবর্তে ঢাকা, ঠিক আছে? তো আমি এভাবে লিখে দেবো, অর্থাৎ ফাইন হটে লিখবো যেটা আমি রিফ্লেক্স করতে চাই, যেটা আমার প্রেজেন্টেশনে আছে আমি রিফ্লেক্স করতে চাই, এবং রিফ্লেক্স করে কি চাই সেটা এখানে লিখে দেবো রিফ্লেক্স উইথে। এবং ফাইন নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে আমার ড্র্যাগ করে ফার্স্টে দেখাবে। তারপর এখানে কিছু রিফ্লেক্সে ক্লিক করলে আপনার দেখেন এখানে রাজশাহীটা কি হয়েছে, ঢাকা হয়ে গেছে, ঠিক আছে? রিফ্লেক্সে ক্লিক করলে একে একে হবে, দেখেন সবগুলো ঢাকা হয়ে গেছে।
তো এইভাবে আপনি রিফ্লেক্সের মাধ্যমে একটা ওয়ার্ডের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড একসাথে বসাতে পারেন। একসাথে বলতে কি দেখেন, যদি আমরা একসাথে চাই তাহলে কোথায় ক্লিক করব, আবার রিফ্লেক্সে ক্লিক করি, রিফ্লেক্সে ক্লিক করার পর এখানে আমি চাইছি আবার ঢাকার পরিবর্তে রাজশাহী, সেজন্য ফাইন্ড হটে কি লিখবো, ঢাকা, এবং রিফ্লেক্স উইথ অর্থাৎ আপনি কি চাইছেন সেটা এখানে লিখে দেবেন। সাপোজ চাইছি আমি রাজশাহী, ঠিক আছে, এভাবে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখেন প্রথমে ফাইন্ড নেক্সটে ক্লিক করুন, অর্থাৎ আপনাকে এটা ড্র্যাগ করে ধরতে হবে। তারপর এখানে লেখা আছে রিফ্লেক্স অল। রিফ্লেক্স অলে ক্লিক করলে আপনার এই প্রেজেন্টেশনের মধ্যে যেখানে যেখানে ঢাকা আছে সব জায়গাতে একসাথে রাজশাহী হয়ে যাবে, ঠিক আছে। তো আমি রিফ্লেক্স উইথে ক্লিক করলাম, দেখেন সবগুলো একসাথে পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না? তো এইভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে যতগুলো আপনার ওয়ার্ড ভুল ছিল বা আপনি যদি একটার পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড চান আপনি একসাথে করে নিতে পারেন রিফ্লেক্সের মাধ্যমে, ঠিক আছে। ওকে, ফাইন্ডের শর্টকাট হচ্ছে Ctrl+F। Ctrl+F এ ক্লিক করলে ফাইন্ড অপশনটা ওপেন হবে, যেটা কিছুক্ষণ আগে আমরা যা দেখলাম। ফাইন্ড থেকে খোঁজা, অর্থাৎ কোনো ওয়ার্ড খুঁজতে চাইলে আমরা ফাইন্ডের মাধ্যমে খুঁজতে পারবো। এবং রিফ্লেক্সের শর্টকাট হচ্ছে Ctrl+H। Ctrl+H ক্লিক করলে রিফ্লেক্স অপশনটা ওপেন হবে এবং ফাইন্ড হটে লিখে দেবেন কি আপনি রিফ্লেক্স করতে চাইছেন, এবং রিফ্লেক্স উইটে লিখে দেবেন আপনি রিফ্লেক্স করে কোন ওয়ার্ডটা চাইছেন, ঠিক আছে। ওকে, আমি ক্লোজ করে দিলাম। এরপর এর নিচে একটা অপশন আছে, দেখেন এই যে দেখেন রিফ্লেক্সে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করে লেখা আছে রিফ্লেক্স ফন্ট, অর্থাৎ আপনি যদি ফন্টটাও রিফ্লেক্স করতে চান, রিফ্লেক্স বলতে কি পরিবর্তন করতে চান। আমি এটা কোন ফন্টে লিখেছি এখানে একটু লক্ষ্য করে দেখেন, টাইম নিউ রোম্যানে লিখেছি, ঠিক আছে। তো আপনি যদি চান অন্য কোনো ফন্ট এটা পরিবর্তন করতে, তখন কোথায় ক্লিক করবেন, রিফ্লেক্সে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে রিফ্লেক্স ফন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টাইম নিউ রোম্যানটা প্রথমে সিলেক্ট থাকবে এবং উইথ কি চাইছেন, আমি চাইছি এরিয়াল ব্ল্যাক, বা আপনি যেই ফন্টটা চান সেই ফন্টটা এখান থেকে চুজ করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে এরিয়াল ব্ল্যাক বা আপনি যে ফন্টটা চান সেই ফন্টটা চুজ করে দেবেন। আমি চাইছি এরিয়াল ব্ল্যাক, সিলেক্ট করে দিলাম। দেন রিফ্লেক্সে ক্লিক করলে দেখেন আমার যেই ফন্ট লিখেছি আমার ফন্টটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এটা এরিয়াল ব্ল্যাক আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে ফন্ট নেমটাও চেঞ্জ হয়ে গেছে। আবার যদি টাইম নিউ রোম্যান চাই আবার ক্লিক করব, রিফ্লেক্স ফন্টে ক্লিক করব, এখানে এরিয়াল ব্ল্যাক আর এখানে টাইম নিউ রোম্যানটা চুজ করে দেবো, ঠিক আছে। এখান থেকে টাইম নিউ রোম্যানটা চুজ করে দেবেন, এই যে টাইম নিউ রোম্যান, ঠিক আছে। দেন রিফ্লেক্সে ক্লিক করলেই আমার এটা আবার টাইম নিউ রোম্যানে রিফ্লেক্স হয়ে যাবে, বুঝতে পারছি। এভাবে আপনি রিফ্লেক্স করতে পারবেন। এরপর আছে সিলেক্ট। আপনি যদি কোনো ওয়ার্ড বা কোনো লাইন বা কোনো ক্যারেক্টার সিলেক্ট করতে চান তাহলে এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। আরেকভাবে করতে পারবেন, এখানে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবেন। অল সিলেক্টের শর্টকাট হচ্ছে Ctrl+A। Ctrl+A দিলেও অল সিলেক্ট হবে। আরেকটা সিলেক্ট করতে পারি, দেখেন আমি যদি যেখানে কার্সর আছে তার যদি লেফট রাইট বা আপ ডাউনে যদি সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করে ধরবো, ক্লিক করে ধরতে ছাড়বো না। তারপর যদি যেখানে কার্সর আছে তার লেফটে ক্লিক করি তার লেফট সাইডে সিলেক্ট হবে, শিফট ক্লিক করে ধরা অবস্থায় কিন্তু কার্সরের লেফট অ্যারোতে ক্লিক করছি। যদি রাইট সাইডে ক্লিক করেন তাহলে রাইট সাইডে সিলেক্ট হবে, যদি আপে ক্লিক করেন তাহলে ওপরে সিলেক্ট হবে, যদি ডাউনে ক্লিক করেন তাহলে ডাউনে সিলেক্ট হবে। এভাবে আমি সিলেক্ট করতে পারি শিফট ক্লিক করে ধরা অবস্থায় কার্সর মুভমেন্ট কি দ্বারা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।